আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনসিইআরটির নবম শ্রেণীর তৃতীয় যে অধ্যায়টা রয়েছে পরমাণু ও অণু, এই অধ্যায় থেকে আমরা দেখো এই এনসিইআরটির একদম পাঠ্য বইয়ের লাইন ধরে ধরে আমি তোমাদের এমসিকিউ তুলেছি। মোটমাট এখানে 120টা মতো তোমাদের এখানে এমসিকিউ তোলা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, আর তুমি সবসময় তো বলছি যে নিজে কিন্তু আগে অ্যান্সার করবে, ঠিক আছে? বলো, প্রথম প্রশ্ন বলছে প্রাচীন ভারতীয় দার্শনিক মহর্ষি কণাদ কোন ধারণা প্রদান করেছিলেন? কি বলেছিলেন এই যে পদার্থ সম্পর্কে? যে পদার্থ অবিভাজ্য, পদার্থ ক্রমাগত বিভাজ্য, পদার্থ ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দিয়ে গঠিত যাকে আর ভাঙা যায় না, নাকি পদার্থ শূন্য থেকে তৈরি হয়? বলো কি বলেছিলেন? সঠিক উত্তর অপশান সি যারা বলেছ, পদার্থ ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দিয়ে গঠিত যাকে আর ভাঙা যায় না। বলছে মহর্ষি কণাদ পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি দিয়েছিলেন? বলো, অণু, পরমাণু, মৌল না যৌগ? সঠিক উত্তর অপশান বি পরমাণু যারা বলেছ। তারপরে দেখো বলছে প্রাচীন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কোন শব্দ ব্যবহার করেছিলেন অবিভাজ্য কণার জন্য? অণু, পরমাণু, মৌল না পদার্থ? সঠিক উত্তর অপশন বি পরমাণু। একটা কথা মাথায় রাখবে, এখানে পরমাণু না দিয়ে যদি অ্যাটম শব্দটা দিত তাহলে কিন্তু তুমি অ্যাটম রাখতে, মানে অ্যাটমটা অ্যান্সার করতে, মাথায় রাখবে, ঠিক আছে? তিনি কিন্তু অ্যাটম শব্দটা ব্যবহার করেছিলেন। বলো, রাসায়নিক বিজ্ঞানের সূচনা কাকে বলা হয়? রবার্ট বয়েল, জন ডাল্টন, অ্যান্টনি এল ল্যাভোইশিয়ার নাকি জোসেফ প্রাউস্ট? কাকে কাকে রাসায়নিক বিজ্ঞানের সূচনা বলা হয়? অপশান সি যারা বলেছো অ্যান্টনি এল ল্যাভোইশিয়ার। কেমন বলছে দেখো, অ্যান্টনি ল্যাভোইশিয়ার কোন গুরুত্বপূর্ণ সূত্র প্রতিষ্ঠা করেছিলেন? ভরের নিত্যতা সূত্র, নির্দিষ্ট অনুপাতের সূত্র, নাকি গুণোত্তর সূত্র, নাকি শক্তির নিত্যতা সূত্র? কি হবে? অপশান এ যারা বলেছ ভরের নিত্যতা সূত্র কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন বিজ্ঞানী ল্যাভোইশিয়ার। বলছে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী রাসায়নিক বিক্রিয়ায় ভর বৃদ্ধি পায়, রাসায়নিক বিক্রিয়ায় ভর হ্রাস পায়, রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো পরিবর্তন হয় না, ভর শক্তিতে রূপান্তরিত হয়। বলো কোন তথ্যটা সঠিক এই ভরের নিত্যতা সূত্র অনুযায়ী? অপশান সি যারা বলেছো যে রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো পরিবর্তন হয় না, মানে কি? মানে ভরকে ধ্বংসও করা যায় না, সৃষ্টিও করা যায় না, তাই না? অপশান সি এখানে সঠিক উত্তর। বলছে নির্দিষ্ট অনুপাত সূত্র কার পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল? বলো, নির্দিষ্ট অনুপাতের সূত্র বা বলতে পারো স্থিরানুপাতের সূত্রটি কার পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল? ল্যাভোইশিয়ার, জোসেফ প্রাউস্ট, নাকি ডেমোক্রিটাস, নাকি নিউটন? বলো, অপশান বি যারা বলেছো একদম সঠিক, জোসেফ প্রাউস্ট, মাথায় রাখবে। কেমন বলছে দেখো যে পরীক্ষায় ওই তোমার হচ্ছে স্থিরানুপাতের সূত্রের পরীক্ষায় কপার সালফেটের সাথে কোন পদার্থ ব্যবহার করা হয়? বেরিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, নাকি সোডিয়াম ক্লোরাইড? কি হবে? সঠিক উত্তর সোডিয়াম কার্বনেট যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, ঠিক আছে? বলছে দেখো যে ফ্লাক্সের মুখে কর্ক লাগানোর উদ্দেশ্য কি? বলো, ফ্লাক্সের মুখে কর্ক লাগানোর উদ্দেশ্য কি? বিক্রিয়াতে মানে বিক্রিয়াকে দ্রুত করা, নাকি বিক্রিয়াকে ধীর করার জন্য লাগানো হয়, নাকি পদার্থ বাইরে বেরিয়ে যাওয়া রোধ করার জন্য লাগানো হয়, নাকি ভর বাড়ানোর জন্য? কোনটার জন্য বলো? সঠিক উত্তর অপশান 3 যারা বলেছো পদার্থ বাইরে বেরিয়ে যাওয়া রোধ করার জন্যই কিন্তু ফ্লাক্সের কর্কে মানে ফ্লাক্সের মুখে কর্ক লাগানো হয়। কেমন পরে প্রশ্ন বলছে দেখো যে স্থিরানুপাতের সূত্রানুযায়ী জল মানে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাতটা কত? ভরের অনুপাত জানতে চাইছে। 4টে অপশান দেখে নিয়ে চটপট অ্যান্সার বলো। অপশান সি যারা বলেছো 1:8। অ্যামোনিয়ায় তোমার ওই নাইট্রোজেন আর হাইড্রোজেন থাকে, তাই না? তা এই নাইট্রোজেন আর হাইড্রোজেনের ভরের অনুপাতটা কত অ্যামোনিয়ার মধ্যে? সঠিক উত্তর দেখো, দেখে বলো কি হবে? যে দাদা 14:3 হয়ে যাবে অ্যামোনিয়ায় নাইট্রোজেন আর হাইড্রোজেনের ভরের অনুপাত। আমি বারবার করে বলেছিলাম এগুলো কিন্তু পড়বা, পরীক্ষায় আসবে। বলছি দেখো যে কোন বিজ্ঞানী পরমাণুবাদ প্রবর্তন করেন? বলো, ডেমোক্রিটাস, জন ডাল্টন, নাকি ল্যাভোইশিয়ার, না প্রাউস্ট? পরমাণুবাদ তত্ত্ব প্রবর্তন করেন জন ডাল্টন যারা বলেছো। ডাল্টনের মতে কি বলছে দেখো যে 1 নম্বরে বলছে যে সকল পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, পরমাণু অবিভাজ্য, একই মৌলের সকল পরমাণুর ভর ও ধর্ম একই, বিভিন্ন মৌলের পরমাণুর ভর ও ধর্ম বিভিন্ন, যৌগ ক্ষুদ্র পূর্ণ সংখ্যায় সরল অনুপাতে গঠিত হয়। তা এই উপরের বাক্যগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা তোমাকে জানতে চাইছে। বলো,
দেখে বলো এখানে কি সবগুলোই কি সঠিক নাকি কোনগুলো সঠিক? অপশান সি যারা বলেছো দাদা এখানে সবগুলোই কিন্তু সঠিক। কেমন? অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বলছে জন ডাল্টনের জন্ম কত সালে? দেখো এনসিইআরটির বইতে কিন্তু সব তথ্য দেওয়া আছে, আর আমি বারবার করে বলছি এগুলো কিন্তু তোমাদের এনসিইআরটির পাঠ্য বইয়ের এক একটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করা। আর এর মানে এনসিইআরটির পাঠ্য বইয়ের বাইরে কিন্তু একটা প্রশ্ন এখানে নেই, সব এনসিইআরটির পাঠ্য বইতেই আছে। তুমি যদি ভালো করে রিডিং পড়ে নাও না পাঠ্য বইটা, দেখবা সব প্রশ্নরই এখানে 120টাই তুমি সঠিক বলতে পারবে। বলো জন ডাল্টনের জন্ম কত সালে? সঠিক উত্তর কী হবে? যে 1766 সালে। অপশান বি যারা বলেছো। কেমন? বলছে যে দেখো পরের প্রশ্ন যে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে যদি 6 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড যোগ করো তাহলে উৎপন্ন পদার্থ সমূহের মোট ভর কত হবে? কি কত হবে? ভর। তুমি তো জানোই দাদা ভর হচ্ছে অবিনশ্বর, যার সৃষ্টি বা ধ্বংস নেই। তাহলে এখানে ভর কতটুকু আছে বিক্রিয়ার আগে? দেখতে পাচ্ছ 5.5 আর 6। বলো তাহলে এবার সঠিক উত্তর দেখে নাও, দেখে বলো। সঙ্গে সঙ্গে বলবা 5 আর 6 11, 11.3 গ্রাম। ভর হচ্ছে অবিনশ্বর, সৃষ্টি বা ধ্বংস নেই, তাই না? তাহলে এখানেও যা ভর ছিল এখানেও কিন্তু তাই ভরই হবে, সে অন্য যা কিছুই তৈরি হোক না কেন। পরে প্রশ্ন বলছে দেখো যে ভরের নিত্যতা সূত্র পরীক্ষায় তোমার এই সোডিয়াম কার্বনেট ও অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলো কি কি? বলো। ভালো করে এনসিইআরটির পাঠ্য বইটা পড়বে কিন্তু, এগুলো সব কিন্তু এনসিইআরটির পাঠ্য বইয়ের। তা সঠিক উত্তর দাদা যে কার্বন ডাই অক্সাইড, জল এবং সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হবে। অপশান এ যারা বলেছো। দেখো পরে প্রশ্ন বলছে নিচের কোন সমীকরণ ভরের নিত্যতা সূত্রকে প্রদর্শন করে? কোন সমীকরণটা? একটু কষ্ট করে বুঝে নাও বস, ঠিক আছে? একটু কষ্ট করে দেখে নাও এই 4টে অপশান, দেখে বলো। সঠিক উত্তর অপশান বি যারা বলেছো যে দাদা ভরের নিত্যতা সূত্র প্রদর্শন করে আমরা দেখলাম যে সোডিয়াম কার্বনেট তার সাথে যদি আমরা অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে? যে সোডিয়াম অ্যাসিটেট সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং সাথে জল হবে, অর্থাৎ অপশান 2 এখানে সঠিক উত্তর। বলো হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের কোন অনুপাতে যুক্ত হয়ে জল তৈরি হয়? দেখো আমরা তো জেনেই নিলাম, একটু আগেই পড়ে নিয়েছি প্রশ্নটা। তা সঠিক উত্তর 1:8, তাই তো? অপশান সি যারা বলেছো। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। দেখো তোমার এই যে একটা অধ্যায় থেকে না আমি 120টা করেছি প্রশ্ন আর কি এমসিকিউ, কিন্তু ইচ্ছা করলে এখান থেকে না আরও 500টা এমসিকিউ করা যায়। সেই জন্য বলছি আগে কনসেপ্ট ভালো করে বুঝবে প্রত্যেকটা অধ্যায়। কেমন? দেখো পরের প্রশ্ন বলছে যদি 4 গ্রাম হাইড্রোজেন জলের সাথে বিক্রিয়া করে তবে প্রয়োজনীয় অক্সিজেনের ভর কত হবে? বলো ভালো করে বোঝো যে 4 গ্রাম হাইড্রোজেন জলের সাথে বিক্রিয়া করে তবে তো প্রয়োজনীয় অক্সিজেনের ভর কত হবে? দেখো তুমি তো জানোই যে অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাতটা কি থাকে দাদা? 1:8 থাকে, তাই না? এবার বলে ফেলো সঠিক উত্তর কী হবে? যেখানে হাইড্রোজেন 1 অনুপাতের জায়গায় নিয়েছে 4 গ্রাম, তাহলে অক্সিজেনের কী হবে? 1 ইকুইভ্যালেন্টে যদি 4 হয় তাহলে 8 = 4 = 32 গ্রাম যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। বলছে ডাল্টনের পরমাণুবাদের কোন স্বীকার্য থেকে ভরের নিত্যতা সূত্রটা ব্যাখ্যা করা যায়? বলো দেখে নাও 4টে অপশান, দেখে বলো যে ডাল্টনের পরমাণুবাদের কোন স্বীকার্য থেকে ভরের নিত্যতা সূত্র ব্যাখ্যা করা যায়। যে ডাল্টন বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য, যাকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, সেটা থেকেই কিন্তু আমরা ভরের নিত্যতা সূত্রটা পাই। বলছে ডাল্টনের পরমাণুবাদের কোন স্বীকার্যটা স্থিরানুপাতের সূত্রকে ব্যাখ্যা করে? কোনটা? দেখো দেখে বলো যে ডাল্টন কি বলেছিল যে ক্ষুদ্র যে দেখো যে যৌগ ক্ষুদ্র পূর্ণ সংখ্যায় সরল অনুপাতে গঠিত হয়, এটা থেকেই কিন্তু আমরা এই স্থিরানুপাতের সূত্রটা পেয়ে থাকি। অপশান বি যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন বলছে কোন একক দ্বারা পরমাণুর আকার প্রকাশ করা হয়? বলো মিলিমিটার, সেন্টিমিটার, ন্যানোমিটার না মাইক্রোমিটার? কি হবে? ন্যানোমিটার যারা বলেছো সঠিক উত্তর। বলছে একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ আনুমানিক কত হয়? বলো হাইড্রোজেন পরমাণুর আনুমানিক ব্যাসার্ধ দাদা 4টে অপশান দেখে বলো। সঠিক উত্তর অপশান বি যে 10⁻10 মিটার। কেমন? আর বলছে একটি জলের অণুর ব্যাসার্ধ আনুমানিক কত বলে দাও। দেখো সঠিক উত্তর হবে 10⁻9 মিটার। কেমন? বলছে ডাল্টন প্রথম কোন ধারণাটি প্রবর্তন করেছিলেন? যে মৌল ও যৌগের গঠনটা নিয়ে, নাকি মৌলগুলোর প্রতীক ব্যবহার করে, নাকি তোমার অণুর সংজ্ঞা নিয়ে, না নিউক্লিয়াসের গঠন নিয়ে? বলো
সঠিক উত্তর কী হবে, যে মৌলগুলোর প্রতীক ব্যবহার করেছিলেন। মাথায় রাখবে, ডাল্টন প্রথম হচ্ছে তোমার এই মৌলগুলির প্রতীক ব্যবহার এটাই আর কি প্রবর্তন করেছিলেন। কেমন বলছে, বার্জেলিয়াস মৌলের প্রতীক নির্ধারণ করেছিলেন কিভাবে? সংখ্যার দ্বারা, মৌলগুলির সংখ্যার দ্বারা, নাকি ডাল্টনের প্রতীকের দ্বারা, নাকি নামের প্রথম এক বা দুইটি অক্ষরের দ্বারা, নাকি গাণিতিক চিহ্নর দ্বারা? বলো। সঠিক উত্তর অপশান সি যারা বলেছো, যে নামের প্রথম এক বা দুইটি অক্ষরের দ্বারা। বলছে, কোন আন্তর্জাতিক সংস্থা মৌলের নাম, চিহ্ন এবং একক স্থির করে? দেখে বলো সঠিক উত্তর কী হবে। অপশান সি, ইউপাক, IUPAC। এর পুরো কথাটা কি আমাকে এটা কমেন্ট করো তো দেখি। এটা কিন্তু আমি তুলিনি, আমি তাই বললাম এর পুরো কথাটা কি আমাকে সেটা কমেন্ট করো, ভালো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরে প্রশ্ন বলছে দেখো, যে বর্তমানে অধিকাংশ মৌলের চিহ্ন কিভাবে নির্ধারণ করা হয়? দেখো বুঝতেই পারছো যে কী হবে সঠিক উত্তর বলো, যে গ্রিক নাম থেকে, নাকি ইংরাজি নামের প্রথম এক বা দুইটি বর্ণ থেকে, গাণিতিক চিহ্ন, নাকি সংখ্যার দ্বারা? সঠিক উত্তর অপশান বি যারা বলেছো, ইংরাজি নামের প্রথম একটি বা দুইটি বর্ণ থেকে। বলছে ওটা কিন্তু ছোট হাতের, ঠিক আছে। CO চিহ্নটি কোন মৌলের প্রতীক? বলো। চারটে অপশান দেখে নাও, দেখে বলো সঠিক উত্তর। কোবাল্ট, অপশান 3 যারা বলেছো দাদা, CO বলে তো কোবাল্ট। FE এর নামকরণ কোন ল্যাতিন নাম থেকে এসেছে? FE কী হবে দেখে নাও, দেখে বলো সঠিক উত্তর। ফেরাম, FERRUM। ঠিক আছে, অপশান এ যারা বলেছো, ফেরাম থেকেই কিন্তু FE এসেছে। FE মানে লোহা, ঠিক আছে। বলছে দেখো, যে Na অর্থাৎ সোডিয়াম, মানে সোডিয়াম এই প্রতীকটার নাম, প্রতীকটাটি কোন ল্যাতিন নাম থেকে এসেছে? বলো। Naটা কী হবে? নাইট্রিয়াম থেকে। অপশান 4টে দেখে সঠিক উত্তর বলবা, নাইট্রিয়াম, অপশান এ। ঠিক আছে। কে প্রতীকটির কোন মৌলের এবং এটি কোন ল্যাতিন নাম থেকে এসেছে? বলো। কে বলে তো কি? কে বলে তো দেখে বলো সঠিক উত্তর পটাশিয়াম। কে বলে তো পটাশিয়াম, যেটা ক্যালিয়াম থেকে এসেছে, মাথায় রাখবে, ক্যালিয়াম থেকে। ঠিক আছে। বলছে AU প্রতীকটি কোন মৌলের এবং এটি কোন ভাষা থেকে এসেছে? বলো। তুমি তো অপশন দেখেই বুঝে গেছো যে EU মানে সোনা, তাই না? এবার অনেকে ফেসে যাবে, এটা গ্রিক হবে, জার্মানি হবে, না ল্যাতিন হবে? সঠিক উত্তর ল্যাতিন যারা বলেছে, অপশান সি। কেমন বলছে, পি বড় হাতের, বি ছোট হাতের। ঠিক আছে। পিবি প্রতীকটি কোন মৌলের এবং এর ল্যাতিন নাম কি? পিবি মানে তো জানোই যে দাদা, লেড হয়ে যাবে। অপশান বি যারা বলেছো, লেড অর্থাৎ সীসা, তাই না? আর যেটা এসেছে প্লাম্বাম থেকে, এই নামটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্লাম্বাম। বলছে, পারমাণবিক ভরের এককের বর্তমানে কিভাবে লেখা হয়? মানে পারমাণবিক ভরের বর্তমান এককটা কি সেটা তোমাকে জানতে চাইছে। বলো। চারটে অপশন দেখে নাও সঠিক উত্তর। অপশান সি যারা বলেছো, ইউ অর্থাৎ ইউনিফাইড মাস। কেমন বলছে, কোন বিজ্ঞানী প্রথম পারমাণবিক ভরের ধারণা প্রবর্তন করেছিলেন? বলো। পারমাণবিক ভরের ধারণা প্রবর্তন করেছিলেন বার্জেলিয়াস, রাদারফোর্ড, ডাল্টন, নাকি ম্যান্ডেলিভ? কোনটা হবে সঠিক উত্তর? অপশান সি যারা বলেছো, ডাল্টন হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বলছে, সোনা এর নামকরণ কোন ইংরাজি শব্দ থেকে? কোন ইংরাজি শব্দ থেকে সোনা অর্থাৎ গোল্ড এর নামকরণ করা হয়েছিল? চারটে অপশান দেখে বলো। অপশান বি যারা বলেছো, ইয়েলো, মাথায় রাখবে, বইতে দেওয়া আছে, দেখে নিবা। বলো, পারমাণবিক ভর একক প্রথমে কোন মৌলের পরমাণুর ভর দ্বারা সংজ্ঞায়িত করা ছিল? প্রথমে বলেছে কিন্তু। কেমন তাহলে পারমাণবিক ভর একক অক্সিজেন। অপশান সি যারা বলেছো সঠিক হচ্ছে, যে অক্সিজেনকেই আর কি মানে প্রথমে অক্সিজেন মৌলের পারমাণবিক ভরকেই সংজ্ঞায়িত করা হয়েছিল। ঠিক আছে, মানে ভর একক হিসাবে। বলছে দেখো, কোন সাল থেকে কার্বন 12 মানে C12 এর একটি পরমাণুর ভরকে পারমাণবিক ভর একক হিসাবে মেনে নেওয়া হয়েছিল? কত সাল থেকে? 47, 51, 61 নাকি 71? কোনটা হবে সঠিক উত্তর? অপশান সি যারা বলেছো, 1961 সাল থেকেই কিন্তু এই C12 এর একটি আইসোটোপকেই কিন্তু পারমাণবিক ভর একক ধরা হয়। বলো, যে এক পারমাণবিক ভর একক সমান কি? এক পারমাণবিক ভর একক সমান কি? চারটে অপশন দেখো, দেখে অ্যান্সারটা করো। তা এক পারমাণবিক ভর একক সমান দাদা, কার্বন মানে C12 এর একটি পরমাণুর ভরের 12 ভাগের 1 ভাগ, তাই না? অপশন বি যারা বলেছো। বলছে, আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? বলো। যে কোনো মৌলের একটি অণুর ভরকে বলা হয়, নাকি কোনো মৌলের একটি পরমাণু ভর ও কার্বন 12 ভরের অনুপাতকে বলা হয়, নাকি পরমাণুর আকার, না তোমার হচ্ছে আয়নের ভর? কি হবে
সঠিক উত্তর আপেক্ষিক পারমাণবিক ভর, অপশন বি যারা বলেছো, কোনো মৌলের একটি পরমাণুর ভর ও কার্বন 12 এর ভরের অনুপাত। ঠিক আছে, বলছে হাইড্রোজেন মৌলের পারমাণবিক ভর কত, বলো। আমি কিন্তু বারবার করে এই ছকটা পড়তে বলেছিলাম, গুরুত্বপূর্ণ কিন্তু, যে বিভিন্ন মৌলের পারমাণবিক ভরগুলো। হাইড্রোজেনের পারমাণবিক ভর, অপশন সি যারা বলেছো 1। অক্সিজেন মৌলের পারমাণবিক ভরটা বলে দাও। অক্সিজেনের কি হবে, অক্সিজেনের 16 যারা বলেছো, অপশন সি। বলো ক্লোরিনের পারমাণবিক ভরটা কি দাদা? ক্লোরিনের হয়ে যাচ্ছে তোমার 35.5। কেমন? আচ্ছা, তারপরে বলো যে কোন মৌলের পারমাণবিক ভরটা 40, বলো। সোডিয়াম, ক্যালসিয়াম, সালফার না ম্যাগনেসিয়াম, কি হবে? ক্যালসিয়াম, অপশন বি যারা বলেছো মাথায় রাখবে যে ক্যালসিয়ামের পারমাণবিক ভর কিন্তু 40। কেমন? সোডিয়ামের কত বলো তো, একটু কমেন্ট করো তো। আর ম্যাগনেসিয়ামের কত সেটা বলে দাও। আচ্ছা বলো, খালি চোখে একটি পরমাণুকে দেখা যায় না কেন? কারণ কি? কারণ এরা অতি ছোট, 10⁻10 তোমার হচ্ছে মিটারের আশেপাশে, অথবা বলছে এরা মানে স্বচ্ছতাই, নাকি এরা অণুর ভেতরে থাকে তাই, না এরা দ্রুত গতিশীল, বলো। সঠিক উত্তর অপশন এ যারা বলেছে, এরা অতি ছোট, তাই না? সেই কারণে তো আমরা খালি চোখে দেখতে পাই না। বলছে অণুকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়, বলো। পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে না, নাকি পদার্থের ক্ষুদ্রতম কণা যা পদার্থের সমস্ত ধর্ম প্রকাশ করে, নাকি পরমাণুর চেয়ে ছোট কণা, না নিউক্লিয়াসের সমৃদ্ধ কণা, বলো। তুমি অণুকে কিভাবে সংজ্ঞায়িত করবে দাদা? বলবে যে পদার্থের ক্ষুদ্রতম কণা যা পদার্থের সমস্ত ধর্ম প্রকাশ করে, অপশন বি যারা বলেছ। বলছে বেশিরভাগ মৌলের পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না, তারা কি আকারে থাকে, বলো। ভালো করে প্রশ্ন বুঝে অ্যান্সার করবা। বলছে বেশিরভাগ মৌলের পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না, তারা কি আকারে থাকে? নিউক্লিয়াস, আয়ন ও অণু, প্রোটন না নিউট্রন? অপশন বি যারা বলেছো আয়ন ও অণু হিসাবেই কিন্তু থাকে, তাই না? বলছে মৌলিক অণু বলতে কি বোঝায়, বলো। মৌলিক অণু যে বিভিন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত অণু, নাকি একই মৌলের সমজাতীয় পরমাণু দ্বারা গঠিত অণু, নাকি আয়ন দ্বারা গঠিত অণু, নাকি কার্বন যৌগ দ্বারা গঠিত অণু? সঠিক উত্তর কি হবে? যে দাদা মৌলিক অণু হলো একই মৌলের সমজাতীয় পরমাণু দ্বারা গঠিত অণু, অপশন বি যারা বলেছো। দেখো পরের প্রশ্ন, বলছে কোন মৌলটি এক পারমাণবিক অণু হিসাবে থাকে? দেখো অক্সিজেন, হাইড্রোজেন, আর্গন, নাইট্রোজেন। তুমি ওই সংকেতেই দেখে নিয়েছো যে দাদা এখানে সঠিক উত্তর আর্গন হবে, কারণ আর্গনকে আমরা এ আর লিখি, অক্সিজেনকে কিন্তু O2 লেখা হয়, হাইড্রোজেনকেও কিন্তু H2 লেখা হয়, নাইট্রোজেনকেও কিন্তু N2 লেখা হয়, তাই না? বাস বলো যে অক্সিজেনের অণুর পারমাণবিকতা কত? অক্সিজেন অণুর পারমাণবিকতা, অপশন বি যারা বলেছো 2। কেমন? ওজনের পারমাণবিকতা বলো O3, দেখেই মানে সংকেত দেখেই বুঝে গেছো সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে 3টি, তাই না? সালফারের ক্ষেত্রে বলো কি হবে? সালফারের পারমাণবিকতা বহু পারমাণবিক, ঠিক আছে, অপশন ডি যারা বলেছো। বলো জলের একটি অণুতে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, তাই না? তা এই হাইড্রোজেন আর অক্সিজেনের মানে পরমাণুর সংখ্যার অনুপাতটা বার করতে বলেছে তোমাকে, বলো। তুমি তো জানোই যে জলের সংকেত কি H2O, মানে দুখানা হাইড্রোজেনের পরমাণু আর একখানা অক্সিজেনের পরমাণু, অপশন বি, তাই তো? পরে প্রশ্ন বলো যে অ্যামোনিয়ায় একটি অণুতে তোমার থাকে নাইট্রোজেন আর হাইড্রোজেন, তা বলছে এদের পরমাণুর সংখ্যার অনুপাত। দেখো ভরের সংখ্যার অনুপাতটা আলাদা, মানে ভরের অনুপাত যদি জানতে চাই সেটা কিন্তু আলাদা হবে, আর পরমাণুর সংখ্যার অনুপাতটা কিন্তু আলাদা, দুটো কিন্তু আলাদা বিষয়, বুঝতে পারছো? বলো সঠিক উত্তর কী হবে? যে 1:3, অপশন সি যারা বলেছে। বলো কার্বন ডাই অক্সাইডে কার্বন আর অক্সিজেনের পরমাণুর অনুপাতটা কি? CO2, বুঝতেই পারছো যে 1:2 হবে, তাই না? অপশন বি যারা বলেছো। আয়ন কি বলো? আয়ন কি নিরপেক্ষ কণা, নাকি ধনাত্মক বা ঋণাত্মক তড়িৎ আধানগ্রস্ত কণা, নাকি কেবল ধনাত্মক কণা, না কেবল ঋণাত্মক কণা? তা সঠিক উত্তর অপশন বি, আয়ন হচ্ছে তোমার ধনাত্মক বা ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত কণা। তা বলো ধনাত্মক আধানযুক্ত আয়নকে কি বলে? অ্যানায়ন, ক্যাটায়ন, নিউক্লিয়ন, নাকি প্রোটন? দাদা ধনাত্মক আধানযুক্ত কণাকে ক্যাটায়ন বলা হয়, অপশন বি। আর ঋণাত্মক আধানযুক্ত কণাকে বুঝতেই পারছো, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যানায়ন বলা হয়। কেমন? বলছে সোডিয়াম ক্লোরাইডে কোন কোন আয়ন থাকে, বলো। সোডিয়াম ক্লোরাইডে কোন কোন আয়ন থাকে দেখে নাও, দেখে সঠিক উত্তরটা বলো। অপশান কী হবে? সোডিয়াম ক্লোরাইড NaCl, তাই না? এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় বিশ্লেষিত হয় কী হবে? Na+ আর Cl
মাইনাস হয়ে যাবে, অপশান বি যারা বলেছো। দেখো ধাতু অধাতুর মধ্যেও কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি যে ধাতুগুলো সাধারণত পজিটিভ আয়ন দেয়, অধাতুগুলো নেগেটিভ আয়ন দেয়, তাই না? এগুলো তো পড়ে নিয়েছো। বলো ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম আর অক্সিজেনের ভরের অনুপাতটা জানতে চাইছে, এদের পরমাণু নয় ভরের অনুপাতটা বলো। ক্যালসিয়াম অক্সাইড সঙ্গে সঙ্গে দেখো এই জন্য আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে পারমাণবিক ও যে ভরগুলো সেগুলো কিন্তু যে মৌলগুলো দেখবা ছকের মধ্যে বেশি না, 6 থেকে 7টা মনে হয় মৌলের পারমাণবিক ভর দেওয়া আছে, সেগুলো কিন্তু আমি তোমাকে মুখস্থ করতে বলেছি। আর যদি না পারো তাহলে সরাসরি মাথায় রেখে দিবা যে ক্যালসিয়াম অক্সাইডের তোমার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আর অক্সিজেন, যাদের ভরের অনুপাতটা 5:2। কী করে বেরোয় দেখো, ক্যালসিয়াম অক্সিজেন, ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে দাদা 40 আর অক্সিজেনের 16। এবার একটু অনুপাত করলে তুমি তো কাটাকাটি দিবাই, মানে 8 দিয়ে কাটলে 2, 8 দিয়ে কাটলে 5, 5:2। কেমন বলো? ঠিক একই রকমভাবে বলো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে রয়েছে তোমার সোডিয়াম আর ক্লোরিন, তা এদের ভরের অনুপাতটা কী হবে বলো? সোডিয়াম আর ক্লোরিন। সঠিক উত্তর অপশান 2 যারা বলেছো দাদা, সোডিয়ামের তো 23 আর ক্লোরিনের হচ্ছে 35.5, কাটাকাটি যায় না, অর্থাৎ এটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন বলো যে ম্যাগনেসিয়াম সালফাইডে ম্যাগনেসিয়াম আর সালফারের ভরের অনুপাতটা কী হবে বলো? ভালো প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? যে অপশান হচ্ছে 2। আচ্ছা দেখো তুমি তো জানোই যে দাদা ম্যাগনেসিয়ামের হচ্ছে তোমার কি থাকে বলো? ম্যাগনেসিয়ামের হচ্ছে 24 আর সালফারের হচ্ছে 32। তাহলে এবার বুঝেই গেছো যে কী হবে, 8 দিয়ে কাটলে 3 আর 24, 4 আর 32, অর্থাৎ 3:4, অপশান 2 হবে কিন্তু। ঠিক আছে, 1 নয়। বলো নিচের কোন আয়নটি ধাতব মৌলের, ধাতব দেখেই ভালো মতো তুমি বুঝতে পারছো যে ধাতব মৌলের আয়ন, তাই না? আমি একটু আগেই বললাম যে ধাতব মৌলের আয়ন সবসময় পজিটিভ দেয়, অর্থাৎ সোডিয়াম, আর তুমি তো জানোই যে সোডিয়াম একটা ধাতু, তাই না? বলো অ্যামোনিয়াম আয়নের সংকেতটা কি? অ্যামোনিয়াম দেখো, দেখে বলো অ্যামোনিয়াম আয়নের সংকেত হচ্ছে দাদা অপশান এ যারা বলেছো NH4। ঠিক আছে, আচ্ছা তারপরে বলো যে সালফেট আয়নের সংকেতটা কি? সালফেট আয়ন, সালফেট বলেছে, ঠিক আছে, সালফেট আয়নের সংকেত হচ্ছে SO4, অপশান 2 যারা বলেছো। নাইট্রেট, নাইট্রেট আয়নের সংকেত এগুলো কিন্তু আসবে, এর মধ্যে থেকে যে কোনো একটা পরীক্ষায় তুলে দেবে, কেমন? বলো নাইট্রেট আয়নের সংকেত কি? নাইট্রেট বলেছে, তাহলে কি হবে? NO3 হয়ে যাবে, অপশান 2 যারা বলেছো NO3। বলো নিচের কোনটি বহু পারমাণবিক আয়ন? দেখে বলো, এখানে দেখো, যাই হোক অপশানে 1 নম্বরটা একটু মিস্টেক হয়ে গেছে, যাই হোক তুমি দেখে নাও। তো এদের মধ্যে বহু পারমাণবিক আয়ন হচ্ছে OH-, ঠিক আছে, হাইড্রক্সাইড আয়ন হচ্ছে বহু পারমাণবিক আয়ন, মাথায় রাখবো, অপশান 3 যারা বলেছো। বলো ফসফেট আয়নের সংকেতটি কি? ফসফেট আয়ন কি হবে? PO4, ঠিক আছে, PO4 মাথায় রাখবে, ফসফেট আয়নের সংকেত হচ্ছে PO4। কেমন? বলো কপারের যোজ্যতা একাধিক হতে পারে, তা কপার 2 আয়নের সংকেত কি? কপার টু বুঝতেই পারছো, দেখো ব্যাকেটের মধ্যে 2 লেখা আছে, তার মানে কি হয়ে যাবে যে CU বলে তো কপার, ওপরে 2, কপার 2, অপশান 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলো রাসায়নিক সংকেত লেখার ক্ষেত্রে কোন নিয়মটি সঠিক? যে বলছে দেখো যে ধাতুর চিহ্ন সবসময় ডান দিকে লিখতে হয়, নাকি অধাতুর চিহ্ন সবসময় বাঁ দিকে লেখা হয়, নাকি ধাতুর চিহ্ন বাঁ দিকে আর অধাতুর চিহ্ন ডান দিকে লেখা হয়, নাকি আয়নের আধান সবসময় সংকেতের মধ্যে লিখতে হয়? কি হবে সঠিক উত্তর? অপশান 3 যারা বলেছো যে ধাতুর চিহ্ন বাঁ দিকে আর অধাতুর চিহ্নগুলো ডান দিকে। বুঝতেই পারছো যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, তাহলে ধাতুগুলো সবসময় কোন দিকে লিখছো? বাঁ দিকে, আর অধাতুগুলো ডান দিকে লিখছো। বলো নিচের কোন যৌগের সংকেতে বন্ধনী ব্যবহার করা হয়? তো দেখে ভালো মতোই বলে দিচ্ছ দাদা, অপশান 3ই এখানে সঠিক উত্তর হয়েছে, যেখানে বন্ধনী ব্যবহার করা হয়েছে, তাই না? তাই এখানে এই অপশান দেবে না, মানে অপশানে কেমন দেবে বলো তো? নাম দিয়ে দেবে, সোডিয়াম ক্লোরাইড, মানে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরকম নাম দিয়ে দেবে, বুঝতে পারলে? তখন কিন্তু তোমাকে বুঝে করতে হবে। বলো যে তোমার বলছে দেখো সোডিয়াম হাইড্রক্সাইডের সংকেত কি? বলো সোডিয়াম হাইড্রক্সাইডের সংকেত হচ্ছে NaOH হবে শুধু, ঠিক আছে, অপশান এ যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে NaOH। বলো হাইড্রোজেন সালফাইডের সংকেত কি? বলে দাও। হাইড্রোজেন সালফাইড বলেছে, সালফাইড সালফেট এগুলো কিন্তু আলাদা, সালফাইড বলেছে, অর্থাৎ H2S হয়ে যাবে, অপশান এ যারা বলেছো। বলো কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কি?
টেট্রা, টেট্রা মানে 4, বুঝতে পারছো? তাহলে কার্বন টেট্রাক্লোরাইড মানে যেখানে ক্লোরিন আসবে CCl4, CCl4 অপশান 2 যারা বলেছো। বলো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড জানোই তো, MgCl2 অপশান 2 যারা বলেছো। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেতটা বলে দাও, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেতটা বলে দাও। দেখো 4টে অপশান দেখে নিয়ে বলো। Al2O3 অপশান 2 যারা বলেছো। পরেরটা বলো। আমি তোমাদের আগেই বলেছি যে পারমাণবিক সংখ্যা ওগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। দেখো তুমি বলবা দাদা ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20 আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। এবার তুমি ইলেকট্রন বিন্যাস করবে, তুমি তো জানোই যে পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয়, তাই না? তাহলে তুমি যদি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো 20টি ইলেকট্রন, দেখো কি হবে 2 8, তারপরে হচ্ছে 8 2, তাই না? তাহলে তো দেখো 2 আর 8 10, 18 20, 20 হয়ে যাচ্ছে। এবার আমরা জানি প্রত্যেকটা মৌলই চাই সুস্থির থাকতে, আর সর্বশেষ কক্ষে 8টা ইলেকট্রন রাখতে চাই। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো লাস্টে কিন্তু 2টো থাকছে, তাহলে কি করবে 2টো ছেড়ে দিতে চাইবে, বাদ দিয়ে বলবে নিয়ে যা, অন্য কাউকে বলবে নিয়ে যা, অর্থাৎ 2টো ছেড়ে দিচ্ছে। তাহলে 2টো ইলেকট্রন ও কি করছে, ছেড়ে দিচ্ছে, মানে 2টো এক্সট্রা আছে বলতে পারো, 2টো এক্সট্রা আছে। অক্সিজেনের ক্ষেত্রে দেখো তুমি বলবা 2 8 10 হলো আর 6, এর কিন্তু সর্বশেষ কক্ষে 6টা আছে, মানে এর আরও 2টো ইলেকট্রনের প্রয়োজন, তাহলেই কিন্তু অক্সিজেন সুস্থিত হবে, অর্থাৎ এর 2টো ইলেকট্রন কম আছে, তাই না? তাহলে বুঝেই গেছো। তাহলে ওর যোজ্যতা কী হবে, যে ক্যালসিয়ামের হচ্ছে +2 আর অক্সিজেনের -2, অপশান 2 যারা বলেছো। বলো বলছে বাইনারি কম্পাউন্ড বলতে কি বোঝায়? বাইনারি কম্পাউন্ড মানে তোমার এই যে দ্বিযৌগ আর কি, বুঝতে পারছো? দ্বিযৌগ বলতে পারো, যে দ্বিযৌগ বলতে কি বোঝানো হয়েছে, যে যেখানে সঠিক উত্তর কী হবে দেখো, যে একটি মাত্র মৌল দিয়ে গঠিত যৌগ, নাকি দুটি ভিন্ন মৌল দিয়ে গঠিত যৌগ, নাকি 3টি মৌল দিয়ে গঠিত যৌগ, নাকি 4টি মৌল দিয়ে গঠিত যৌগ। বুঝতেই পারছো বাইনারি কম্পাউন্ড দ্বিযৌগ অর্থাৎ দুটি ভিন্ন মৌল দিয়ে গঠিত যৌগ, অপশান 2 যারা বলেছো। বলো নিচের কোন সংকেতটি নিস্তড়িত যৌগকে নির্দেশ করে? দেখো 4টে অপশান দেখে নিয়ে বলো এর মধ্যে কোনটা নিস্তড়িত, যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। পড়েই নিয়েছো ভালো মতো যে সোডিয়াম ক্লোরাইড, তাই না? যার মধ্যে যে লবণ আর কি, যার মধ্যে দিয়ে তড়িৎ যায় না, অপশান 2 যারা বলেছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলো সোডিয়াম নাইট্রেটের সংকেত কি? সোডিয়াম নাইট্রেট হচ্ছে NaNO3, অপশান 1 যারা বলেছো। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঠিক সংকেতটা কী হবে বলো? ক্যালসিয়াম হাইড্রক্সাইড অপশান 3 যারা বলেছো CaOH*2, ঠিক আছে, এটাকে *2 বা হোল 2 বলতে পারো। বলো সোডিয়াম কার্বনেটের সংকেত কি? সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2, হচ্ছে Na2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে আর কি CO3*2, ঠিক আছে, দেখে নাও অপশান 3 যারা বলেছো তোমাদের সঠিক হচ্ছে। না সরি বস, আমি ভুল বললাম, এটা সোডিয়াম কার্বনেট বলেছে তো, এখানে এটা হবে না, অপশান 1 যারা বলেছো Na2CO3, একদম ইজি প্রশ্ন, ভুল হয় কী করে? দেখো অ্যামোনিয়াম সালফেটের সংকেত হলো, বলো অ্যামোনিয়াম সালফেট, এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো, মাথায় রাখবে। অ্যামোনিয়াম সালফেটের সংকেত হচ্ছে NH4, ব্র্যাকেটের মধ্যে রয়েছে তোমার হচ্ছে 2 আর S ওপর, দেখো আমি লিখে দিচ্ছি NH4 ব্র্যাকেটের মধ্যে 2 আর এদিকে SO4, মাথায় রাখবে। মানে ভালো প্রশ্ন, কিন্তু সংকেতের মধ্যে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। বলছে নিচের কোন সংকেতটি বহু পারমাণবিক আয়নের ক্ষেত্রে বন্ধনী ব্যবহার করে লেখা হয়? তা দেখেই বুঝতে পারছো যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যেখানে বন্ধনী ব্যবহার করে লেখা হচ্ছে অপশান 2, তাই না? বলো এই যে সংকেতটা, এটা যৌগের নাম কি সেটা তোমাকে জানতে চাইছে, বলো যৌগটা কোনটা? অ্যালুমিনিয়াম সালফেট, নাকি অ্যালুমিনিয়াম সালফাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, নাকি অ্যালুমিনিয়াম অক্সাইড? বলো সঠিক উত্তর অপশান A যারা মানে 1 যারা বলেছো অ্যালুমিনিয়াম সালফেট হয়ে যাবে। কেমন? দেখো এটা দেখে বলো যে এটা কোন যৌগের নাম, ক্যালসিয়াম অক্সাইড, নাকি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, না ক্যালসিয়াম কার্বনেট, অপশান 3 যারা বলেছো ক্যালসিয়াম কার্বনেট। বলো H2S অণুতে মোট কয়টি পরমাণু আছে? বলো হাইড্রোজেন সালফেট, ঠিক আছে, হাইড্রোজেন সালফেট, এই হাইড্রোজেন সালফেট অণুতে মোট কয়টি অণু রয়েছে? বলো দেখেই বুঝতে পারছো যে H2S মানে H 2টো, S একটা, 2 এর আগে 3টি পরমাণু রয়েছে। কেমন? ঠিক একই রকম দেখে বলো এই যে আয়নটা PO4, এই আয়নে কয়টি পরমাণু রয়েছে? বলো সঠিক উত্তর কী হবে? যে দাদা এখানে দেখতে পাচ্ছি PO4, P আছে একটা, O আছে 4টে, 1 আর 1 4 আর 1
5 অপশান 4 যারা বলেছো। কেমন বলো জল H2O, H2 অর্থাৎ জলের আণবিক ভর কত, ভালো করে বুঝবে কিন্তু, মানে বোঝা বলতে কি আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি তাই না, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তা আণবিক ভর বার করতে গেলে তোমাকে কিন্তু ওই যে প্রত্যেকটা মৌলের কিন্তু পারমাণবিক ভর এগুলো কিন্তু তোমাকে জানতে হবে, পারমাণবিক ভর না জানলে কিন্তু হবে না। তার সঙ্গে সঙ্গে বলবা H2O, H মানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে দাদা 1, যেখানে দুটো হাইড্রোজেন রয়েছে, আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, যেখানে একটা রয়েছে। যোগ করে দাও, তার মানে 2 আর এদিকে 16 যোগ করে দাদা কত হচ্ছে 18 হয়ে যাচ্ছে, 18 ইউ, তাই না। আর তুমি তো জানো যে পারমাণবিক ভরের এককটা কি ইউ, কিন্তু ইউনিফাইড মাস, ঠিক আছে। বলো HNO3 এর আণবিক ভরটা বলে ফেলো। HNO3 হাইড্রোজেন কটা রয়েছে পরমাণু, একটা রয়েছে যার পারমাণবিক ভর 1, নাইট্রোজেনের পরমাণু একটা রয়েছে যার পারমাণবিক ভর হচ্ছে 14, আর অক্সিজেনের হচ্ছে তোমার কত বলো, অক্সিজেনের পরমাণু এখানে 3টে রয়েছে যার পারমাণবিক ভর হচ্ছে 16। তা বুঝতেই পারছো 48 যোগ করবো 14 কে 14 যোগ করবে 1 অক্ষে 1, তার মানে 8 আর 4 12 আর 13 3 4 5 6 63 ইউ, অপশান 2 যারা বলেছো। বলো ফর্মুলা ইউনিট মাস বলতে কি বোঝায়। ফর্মুলা ইউনিট মাস মানে বলতে পারো যে সংকেত ভর একক। সংকেত বা সাংকেতিক ভর এককটা কি, যে একটি পরমাণুর ভর, একটি অণুর ভর, নাকি একটি যৌগের সংকেতে থাকা সব পরমাণুর পারমাণবিক ভরের যোগফল, নাকি মৌলের গড় ভর। বলো সঠিক উত্তর অপশান 3 যারা বলেছো, যে একটি যৌগের সংকেতে থাকা সব পরমাণুর পারমাণবিক ভরের যোগফলটাই হচ্ছে সংকেত ভর, ঠিক আছে। বলো NaCl এর সংকেত ভর কত। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের বলেছিলাম পারমাণবিক ভর মুখস্থ রাখবে, সোডিয়ামের 23 আর ক্লোরিন হচ্ছে 35.5, তা বুঝেই যাচ্ছ যোগ করলে পরে দাদা 58.5 হয়ে যাচ্ছে, অপশান সি। বলো CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, বলো সংকেত কি CaCl2, Ca বলো তো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কত, ক্যালসিয়াম হচ্ছে 40 মুখস্থ রাখবে, আর ক্লোরিনের হচ্ছে 35.5, তাহলে 35.5 দুখানা আছে, 2 আছে বুঝতে পারছো দুটো, তার মানে 35.5 দুগুণে 71, আর 40 যোগ করলে কত হয় দাদা 111 হবে। দেখো এই যে অপশান সি যারা বলেছো। কেমন ঠিক একই রকমই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, যদি এইভাবেও দিতে পারে যে বলে দিল ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেতের ভর নির্ণয়ের সঠিক সমীকরণ কোনটা, দেখো দেখলেই বলবা দাদা এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ক্যালসিয়ামের 40 আর ক্লোরিনের হচ্ছে 35.5 ইন্টু 2, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। বলো 1 মোলে কত সংখ্যক কণা থাকে। 1 মোল সমান কতগুলো কণা, বলো সঠিক উত্তর কী হবে, যে অপশান বি যারা বলেছো, যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু বললে পরমাণু, অণু বললে অণু, আয়ন বললে আয়ন, বুঝতে পারলে। বলো 1 মোল কার্বন পরমাণুর ভর কত। 1 মোল কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম, অপশান বি যারা বলেছো। বলো 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর 1 গ্রাম, অপশান এ যারা বলেছো। বলো এটা দেখে বলো যে 2 অণু তোমার হচ্ছে হাইড্রোজেন, তার সাথে 1 অণু জল মিশিয়ে তোমার হচ্ছে মানে 1 অণু অক্সিজেন মিশিয়ে জল তৈরি করা হলো 2 অণু জল। তো এই বিক্রিয়ায় 1 অণু অক্সিজেন রয়েছে আমরা ভালো মতো বুঝতে পারছি, তাই না। তা কত অণু হাইড্রোজেন রয়েছে, তো দেখে বোঝাই যাচ্ছে যে কত অণু, 2 অণু, H2 2 অণু, তাই না। তাহলে অপশান বি যারা বলেছো। বলো পরেরটা দেখে বলো, পরেরটা দেখে বলো এই যে বিক্রিয়ায় 4 অণু হাইড্রোজেন এবং 32 অণু অক্সিজেন মিলে কত অণু জল তৈরি হচ্ছে। তা একদম ইজি প্রশ্ন, সঠিক উত্তর কয়েক সেকেন্ডের মধ্যে বলা উচিত। 4 অণু হাইড্রোজেন আর 32 অণু অক্সিজেন, তাহলে 32 আর 4 36 অণু, ঠিক আছে, 36 অণু জল তৈরি হবে। বলো জিঙ্ক অক্সাইড এর সংকেত ভর। দেখো সংকেত ভর বা সাংকেতিক ভর আর ওই আণবিক ভর বার করার সিস্টেম একই, তোমাকে কিন্তু ওই পারমাণবিক ভর জানতেই হবে প্রত্যেকটা মৌলেরই। দেখো জিঙ্কের হচ্ছে 65 আর অক্সিজেনের 16, তাহলে বলে ফেলো দাদা এখানে ZnO, জেডের এখানে 2 কিছু নেই, তাই না, থাকলে পরে দ্বিগুণ ঠিগুণ করতাম, তাহলে এখানে 65 আর 16 সরাসরি যদি যোগ করে দাও 5 আছে 11, মানে ইউনিটে 1 আসছে, অর্থাৎ 81 হচ্ছে, অপশান বি। বলো পয়েন্টটা বলো ক্যালসিয়াম কার্বনেট K2CO3 এর সংকেত ভর কত। দেখো এটা দেখে বলো যে কি হবে সঠিক উত্তর, ক্যালসিয়াম K2CO3, কে দুখানা, কে মানে হচ্ছে দিয়েই দিয়েছে ওরা 39, তার মানে 39 আমি একবারে বলে দিচ্ছি,
39 দুগুণে কত বলো 78, যোগ ক্যালসিয়ামের হচ্ছে মানে কার্বনের 12 আর এদিকে অক্সিজেনের 16, মানে 3টে আছে, 3 16 48, এবার যোগ করলে সরাসরি বলবা 8 আর 2 10, এটাকে 18 8, তার মানে আর আমরা যোগ টোগ করবো না, দেখতে পাচ্ছ ওই একটারই আছে, মানে এককে করে 8। অপশন বি যারা বলেছো, বলো এক মোল কোনো পদার্থে কয়টি কণা, মানে হচ্ছে সে পরমাণু, অণু বা আয়ন যাই বলো না কেন, কয়টি কণা থাকে আর কি এক মোলে। দেখো একই প্রশ্ন, যেটা পরমাণু দিয়েও বলতে পারে, অণু দিয়ে অথবা আয়ন দিয়েও বলতে পারে, ভুল করবে না, একই জিনিস হবে 6.022 ইন্টু 10⁻23। কেমন? অপশন বি যারা বলেছে, বলো অ্যাভোগাড্রো সংখ্যা কার সম্মানার্থে আর কি নামকরণ করা হয়েছে, বলো কার সম্মানার্থে? দেখো সংখ্যা দেখেই বুঝতে পারছো যে অ্যামেদিও অ্যাভোগাড্রোর সম্মানার্থে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য, অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা মাথায় রাখবে, মানে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, এন লিখে নিচে ও, মানে 0, ঠিক আছে, এটা মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ। বলো 1 মোল হাইড্রোজেনের ভর কত? 1 মোল হাইড্রোজেনের ভর হচ্ছে 1 গ্রাম, তাই না? 16 গ্রাম অক্সিজেনে কয়টি পরমাণু থাকে? দেখো তুমি তো জানোই, তোমাদের বোঝানো হয়েছে ভালো করেই, যে 16 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 মোল, আর 1 মোল মানেই যার মধ্যে থাকবে 6.022 ইন্টু 10⁻20। অপশন বি যারা বলেছো, বলো মোল শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? উইলিয়াম ওসওয়ার্ড, ডাল্টন, অ্যাভোগাড্রো নাকি ল্যাভোইশিয়ার হবে আর কি, দেখে নাও। সঠিক উত্তর উইলিয়াম ওসওয়ার্ড, ঠিক আছে। অপশন এ যারা বলেছে উইলিয়াম ওসওয়ার্ড, যিনি মোল শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। মোল শব্দটির আদি অর্থ কি? কণা, স্তূপ বা গাদা, ভর না সংখ্যা? তা সঠিক উত্তর অপশন বি যারা বলেছে স্তূপ বা গাদা, ঠিক আছে, গাধা নয় গাদা। বলছে জলের আণবিক ভর তোমার হচ্ছে 18 ইউ, তাহলে 1 মোল জলের ভর কত হবে? সিম্পল প্রশ্ন, আমরা জানি জলের আণবিক ভর যদি 18 হয় তাহলে 1 মোল জলে 18 গ্রাম পাওয়া যাবে ভর, তাই না? অপশন সি যারা বলেছে, বলো 52 গ্রাম হিলিয়ামে কত মোল হিলিয়াম আছে? এটা কিন্তু পরীক্ষায় দেবে না, আমি তুলে দিলাম, সরাসরি প্রশ্নটা এইটুকুই থাকবে যে 52 গ্রাম হিলিয়ামে কত গ্রাম হিলিয়াম আছে। তুমি তো জানোই যে 1 মোল মানে হিলিয়ামের 1 মোলার ভরের ভর হচ্ছে কত গ্রাম? 4 গ্রাম, তাহলে 4 গ্রাম সমান 1 মোল, তাহলে 52 গ্রাম সমান কত মোল? সঙ্গে সঙ্গে বলো 4 তেরং 52, অর্থাৎ 13 মোল। অপশন সি যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলো যদি কোনো পদার্থে এতগুলো কণা থাকে তাহলে পদার্থে কয়টি মোল, মানে কত মোলের সংখ্যাটা কত? তা ভালো মতোই জানো যে দাদা 6.022 ইন্টু 10⁻23, এত সংখ্যক কণা থাকলে পরে সেটাকে মোলে আমরা 1 মোল বলবো। তাহলে এটা ডবল দেখতে পাচ্ছ, 6 এর ডবল 12 দিয়ে শুরু হয়েছে, তার মানে বুঝতেই পারছো যে দাদা 2 মোল হয়ে যাবে, অপশন 2, তাই না? বলো 1 মোল জলে কত সংখ্যক অণু থাকে? দেখো মানে প্রশ্ন 2-1টা রিপিট হয়ে গেছে, ঠিক আছে, একটু দেখে নাও। 1 মোল জলে বলবো দাদা যে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে, এটা আমরা করে নিয়েছি আগেই, তাই না? বলো 0.5 গ্রাম N2 গ্যাসের ভর কত? দেখো ভালো করে বুঝবে, কিন্তু এখানে N2 আছে কিন্তু N নয়। তুমি জানো এর পারমাণবিক ভর হচ্ছে কত বলো? N এর হচ্ছে 14, তার মানে N2 কি হবে? 14 ইন্টু 14 মানে 14 ইন্টু 2, বুঝতে পারছো, 2 এর জন্য 2, তার মানে 28। তাহলে এই 28 কি ইউ, 28 ইউ এর জন্য তুমি বলবা কি 1 মোল, তাহলে কিন্তু ওরা বলছে যে হাফ মোল, তাহলে 1-এর মানে 0.5 মানে তো হাফের জন্য কি হবে? 28-এর অর্ধেক 14 ইউ হয়ে যাবে, 14 ইউ বা 14 গ্রাম হয়ে যাবে। অপশন বি যারা বলেছে, বুঝতে পারছো তো? এগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছি আর কি, এখন শুধু মানে প্রশ্ন দেখবার অ্যান্সার করবো। বলো এত সংখ্যক নাইট্রোজেন পরমাণুর ভর কত? এটা দেখেই বুঝতে পারছো, 6-এর মানে আমরা তো জানি যে 1 মোল সমান 6.022, তাহলে এটা অর্ধেক আছে, অর্থাৎ নাইট্রোজেনের হচ্ছে 14, অর্ধেক 7 হয়ে যাবে, 7 গ্রাম যারা বলেছো। বলো এত সংখ্যক নাইট্রোজেন অণুর ভর, বলো নাইট্রোজেন অণুর ভর জানতে আছে কিন্তু, পরমাণু নয়, পরমাণু অণু আলাদা, নাইট্রোজেনের পরমাণু হচ্ছে শুধু N, আর নাইট্রোজেনের অণু হচ্ছে N2, বুঝতে পারছো? তাহলে N2 মানে কি হয়ে যাবে? N এর মান 14 আর N2 মানে 28, একদম কয়েক সেকেন্ডে অ্যান্সার দিবা। পরেরটা বলো 46 গ্রাম সোডিয়ামে কত সংখ্যক পরমাণু থাকে? যেখানে সোডিয়ামের তুমি তো জানোই যে সোডিয়ামের হচ্ছে তোমার পারমাণবিক ভর হচ্ছে কত? 23, তাই না?
তাহলে 23-এর জন্য হয় তোমার 1 মোল, আর 1 মোল হলে পরেই তোমার কি হবে 6.022 × 10⁻23। তাহলে এখানে আছে 46, 46-এর জন্য হবে 2 মোল, আর 2 মোল মানেই এই সংখ্যাটা ডবল, অর্থাৎ 6.022 ডবল হবে 12.044। অপশন বি। হ্যাঁ, অপশন বি হবে। একটু বস মিস্টেক হয়ে গেছে, মানে দশমিকটা হতে হতো 1 2 পরে, এখানে দেখে নিও, ঠিক আছে? তুমি তো বুঝতেই পারছো। পরে প্রশ্ন বলো যে 8 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু আছে? অক্সিজেন গ্যাস বলেছে, সংকেতটা ওই জন্য দিয়ে দিয়েছে O2, ঠিক আছে? তা তুমি বলো O2-র আণবিক ভর, দেখো O মানে তো 16 আর O2 মানে 32, তাহলে বুঝতেই পারছো যে 8 গ্রামে কি হবে, ভালো করে বোঝো। দেখো এখানে সঠিক উত্তর কী হবে বলো তো? আচ্ছা করেই দেখি কি হয়। দেখো O2 সমান 32, তাই না? O2 সমান 32, তাহলে 32-এর ক্ষেত্রে তুমি বলবা যে দাদা 32 কি গ্রাম, ধরো 32 গ্রামের জন্য বলবা যে 1 মোল, তাই না? তাহলে 32-এ যদি 1 মোল হয়, তাহলে 8 গ্রামের জন্য, ও মোল তো নয়, মানে কত মোল হবে সেটা পরে যাচ্ছি, মোলের কথা পরে যাচ্ছি। আমরা জানি 1 মোল সমানই সংখ্যায় 6.022 × 10⁻23। তাহলে 32 গ্রামের জন্য এত সংখ্যক হচ্ছে, তাহলে 8 গ্রামের জন্য কত সংখ্যক হবে? সঙ্গে সঙ্গে কি করবা, 8 দিয়ে 32-কে ভাগ করো, কত হয়? 4 × 32, তাহলে 4 দিয়ে এটাকে ভাগ করে যেটা হবে সেটা। 4 দিয়ে তুমি যদি 6-কে ভাগ করো, দেখবা 4 অক্ষে 4, মানে 1 পয়েন্ট সামথিং আসবে। আর অপশনগুলো দেখা মাত্রই তুমি বলবো দাদা কেবল একটাই উত্তর হতে বাধ্য, কারণ 3 দিয়ে হবে না, 6 দিয়ে হবে না, 7 দিয়ে হবে না, 1 পয়েন্ট সামথিং দিয়ে হবে, অর্থাৎ অপশন বি যারা বলেছো। বুঝতে পারছো তো? 0.1 মোল কার্বন পরমাণুর সংখ্যা কত? তুমি তো জানোই যে 1 মোল কার্বন পরমাণুর সংখ্যা তোমার দাঁড়াচ্ছে 6.022 × 10⁻23, তাই তো? তাহলে একের জায়গায় আমাদের কত জানতে চাইছে? আমাদের জানতে চাইছে 0.1-এর ক্ষেত্রে কত হবে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি কি করবা, দেখো এটার সাথে একে কত, আমরা ওই যে মানে ছোটোবেলায় যে করছি না, ওই যে তোমার ঐকিক নিয়মের অঙ্ক, যদি বলে 5টি কলার দাম 10 টাকা হলে একে কত হয়, আর হচ্ছে 5-এ কত, মানে বললো যে 20-তে কত হয়, বা 20টি কলার দাম কত, × 20 করি, তাই না? ঠিক একই রকমই তুমি কিন্তু সরাসরি কি করবা, এখানে 1 মোলে যদি এতগুলো হয়, তাহলে 0.1-এ কত হবে, × 0.1, ভাগ হবে না, একে কত আর যেটা চাইবে সেইটাই কত। তার মানে দেখো এই পয়েন্ট তুললে নিচে 10। এবার তুমি এখানে বোঝো কি হবে। দেখো এই যে 10⁻23 মানে কি বোঝায়, যে 1-এর পেছনে 23খানা শূন্য। তাহলে তুমি যদি 1-এর পেছনে 23খানা শূন্য লেখো, এবং তারপরে একটা শূন্য তো কেটে যাবে, অর্থাৎ 22টা শূন্য থাকবে, অর্থাৎ বলবা যে 6.022 × 10⁻22। এগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছি তোমাদের, তাই না? অপশান দেখো, তাহলে অপশান বলবো, অপশান এই আমাদের সঠিক উত্তর। পরেরটায় চলে আসো। বলছে দেখো যে 1 মোল কার্বনের ভর হচ্ছে এত গ্রাম, তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত? দেখো 1 মোল কার্বন পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম, একটি কার্বন পরমাণুর হচ্ছে ভর গ্রামে কত? দেখো সঙ্গে সঙ্গে তুমি এখানে বলবা যে 1 মোল, এখানে সংখ্যা দেখো, সংখ্যায় দেখো তুমি তো জানোই যে 1 মোল কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে কত, 6.022 × 10⁻23 হয়। তাহলে এইটা সমানে তো 1 মোল, আর 1 মোল মানেই তো 12 গ্রাম, তাই না? তাহলে আমাদের একে কত, একটি কার্বন পরমাণু, বা বলতে পারো একটি কার্বনের কণার ভর জানতে চাইছে। তাহলে একটি কার্বন কণার ভর কত, 12-কে তোমাকে ভাগ করতে হবে কত দিয়ে, এই 6.022 × 10⁻23 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে দেখো 6 দিয়ে যদি 12-কে কাটো কত হবে বলো? 6 দিয়ে 12-কে কাটলে তুমি বলবা দাদা 6 দিয়ে 12-কে কাটলে হচ্ছে তোমার 2 হচ্ছে, কিন্তু দেখো অপশানে কিন্তু 2 আছে, 2 নিবা না। কেন 2 নিবা না? কারণ দেখো এরপরে 6.022 আছে, কিন্তু 022 × 10⁻23 রয়েছে। তার মানে 022 দিয়ে ভাগ করলেও 2-এর থেকে কিন্তু কমে যাবে, অর্থাৎ 1.99 হবে। বিষয়টা বুঝলে? অপশান সি উত্তর হবে। তারপরেও আরেকটা জিনিস বুঝতে পারছো, যেখানে দেখো 10⁻23 নিচে আছে, ভাগ করলে ওপরে গেলে লিখলে পরে কিন্তু সেটা মাইনাসে হয়ে যাবে, 10⁻23 হবে। দেখো আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি এখানে তোমাকে, আমি আর তুমি তো এগুলো প্র্যাকটিস করছো, তুমি এগুলো কিন্তু নিজে করবা, আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। যদি না বুঝতে পারো আমি আবার বলছি, টেলিগ্রামে যাও, গিয়ে সেখান থেকে কিন্তু ভালো করে বুঝে নাও। আবার ভালো করে আমি যেখানে বুঝিয়ে দিয়ে 2 বার করে এক একটা অধ্যায় বুঝিয়ে দিয়েছি, সেখান থেকে দেখো, দেখে বুঝে নাও। পরেরটা বলো যে 100 গ্রাম সোডিয়াম এবং 100 গ্রাম লোহা কোনটির বেশি সংখ্যক পরমাণু রয়েছে?
দেখো একদম ইজি। এক্ষেত্রে আমি তোমাকে একটা শর্টকাট বলে দিই, যেটার আণবিক ভর বা পারমাণবিক ভর অল্প অল্প সেটা কিন্তু সেইটাই বেশি সংখ্যক পরমাণু থাকে। কি করে হয় সেটা দেখো, তুমি বলবা যে 23 ইউ সমানই তোমার হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। আর কোথায় তোমার 56 ইউ, লোহার কত 56 সমান তোমার দাঁড়াচ্ছে 6.022 দাঁড়াচ্ছে। তাহলে দেখো আমাদের 100 গ্রাম সোডিয়াম, এটা তো সোডিয়াম আর এটা হচ্ছে লোহা, তাই না? তাহলে এটা হচ্ছে, বুঝতেই পারছো আমি আর লিখলাম না, লিখেই দিই, সোডিয়াম আর এটা হচ্ছে লোহা। তাহলে 100 গ্রাম সোডিয়ামে দেখো 23-এর সাথে কত গুণ করবা যে 100 গ্রাম হয়ে যাবে? মোটামুটি তুমি একটা হিসাব করে নাও যে 4 দিয়ে গুণ করলে 100-র কাছাকাছি যাচ্ছে। তাহলে পরে সংখ্যাটাও কত দাঁড়াচ্ছে, 4 গুণ করলে 4×24 পয়েন্ট সামথিং, মানে ওই 25-এর কাছে চলে যাচ্ছে। তাহলে এটাকে দেখো 56 অলরেডি নিয়েছো, তাই না? তাহলে 100 গ্রাম বা 100 ইউতে যেতে আর 2 দিয়ে গুণ করলেও তাও 100-র ওপরে চলে যাচ্ছে, মানে এটা 2 দিয়ে গুণ করবা 6 দুগুণে 12, 12 থেকেও কম হবে। তাহলে বুঝতে পারছো কোনটা সংখ্যায় বেশি হবে, ওপরেরটা অর্থাৎ সোডিয়াম। তা এত ক্যালকুলেশন না করে সরাসরি মাথায় রাখবা যার পারমাণবিক ভর অল্প হবে সেই কিন্তু সংখ্যায় বেশি হবে। সহজ সাপটা বুঝতে পারলে? তাহলে এখানে যারা সোডিয়াম বলেছে তোমাদের সঠিক হতো। মোটামুটি 120টা মতো এমসিকিউ ছিল। এবার আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে বলো যে কে কতগুলো পেরেছো। আর এর মধ্যে যেগুলো তোমার মাথায় ঢোকেনি আমি বলছি যাও ক্লাসটা করে নাও, মানে আরেকবার দেখে নাও। আর যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি, টেলিগ্রামে যুক্ত হয়ে সেখান থেকে সমস্ত এনসিইআরটি নবম দশম শ্রেণীর সমস্ত অধ্যায়গুলো আমি করিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু ভালো করে ওখান থেকে বুঝে নিবা, ঠিক আছে? আর তার জন্য দেখো এই নাম্বারে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, 6296053459। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই, বা ফোনও করতে পারো। কেমন? সবাই ভালো করে বলবে। রাখছি, জয় হিন্দ।